ফাইন একটু মুচকে এসে নেবু নেবু চোখ করে বলল, ছায়া? ছায়া মানে? কোথায় ছায়া? কি করেছে তোমার সাথে তারা? ফাইনা বলল, আপনাকে যখন সব বলছিলাম তখন ফোনে হঠাৎ করে ঠাই দাঁড়িয়ে থাকা ছায়া দুইটা চোখের পলকে আমার সামনে চলে আসলো। ভয় আমার হাত থেকে ফোন পড়ে যায় নিচে। আমি দৌড় দিতে যাব, তখনই ছায়া দুটো আমার শরীরে এসে মিশে গেল। তারপর হঠাৎ আমি ফ্লোর থেকে উপরে উঠে গেলাম আপনা আপনি। আমি ভয় চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছিলাম। আমি শুনতে পাচ্ছিলাম আপনি ফোনে হ্যারালো করছেন, কিন্তু আমার মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছিল না। আমাকে আরো উপরে তুলে নিল ঘুরতে থাকা ফ্যানের কাছে। আমি বুঝে গিয়েছিলাম তারা যেই হোক, তারা চাচ্ছে আমাকে চলন্ত ফ্যানের সাথে নিয়ে লাগানো আর আমার মাথা ছিন্ন ভিন্ন করে ফেলা। এবার আমি জোরাজুরি করতে লাগলাম, কিন্তু আমার শরীর যেন আমার নিয়ন্ত্রণে নেই। অনেক কষ্টে মুখ থেকে আল্লাহর শব্দটা বের করলাম। তখনই আমি উপর থেকে ধপাস করে ফ্লোরে পড়ে গেলাম। এটুকু বলে ফাইনা থেমে একটু দম নিল। আমি বললাম, তোমার মাথা ফাটলো কিভাবে? তারা কি তোমাকে আঘাত করেছে? ফাইনা আবার বলল, যখন ফ্লোরে পড়ে গেলাম তখন তাড়াতাড়ি উঠে দৌড় দিতে চাইলে অদৃশ্য কিছু এসে আমার মাথা অনেক জোরে বাড়ি দেয়। তারপরে আমার কিছু মনে নেই। আপনি যখন রুমে এসে আমাকে ফিসফিস করে ডাকছিলেন তখন আমার জ্ঞান ফিরে আর আমি আপনার পা চেপে ধরি। কিন্তু তুমি তোমার বাবা মাকে রাখলে না কেন? আর তোমার সাথে এত কিছু হয়ে গেল, তোমার বাবা মাকে একটু টেরও পেল না? কি আজব ব্যাপার। ফাইনা এবার যেটা বললো তাতে আমার হুশ উড়ে গেল। ফাইনা বলল, আমার বাবা মা একটা প্রোগ্রামে গিয়েছে শহরের বাইরে, তারা কেউ বাসায় নেই। আমি অবাক হয়ে বললাম, তাহলে আমাকে দরজা খুলে দিল কে? আমি স্পষ্ট তোমার বাবাকে দেখেছি, সে বলছিল তুমি নাকি আমার জন্য অপেক্ষা করছো। ফাইনা এটা শুনে আরো ভয় পেয়ে বলল, জানেন এসব কি হচ্ছে ভাইয়া? আমাকে বাঁচান প্লিজ। এবারে ফাইনা জ্ঞান হারালো। আমি বুঝতে পারলাম ওর সাথে যা হয়েছে সেটা খুবই ভয়ঙ্কর ছিল। এইসবের সাথে অভ্যস্ত না তাই খুব ভয় পেয়েছে। তাড়াতাড়ি ফাইনাকে উঠিয়ে বাসার বাইরে নিয়ে গেলাম। এখনই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এত রাতে গাড়িও পাবো না, ওখানে কিভাবে হাসপাতাল যাব? আমি হন্তদন্ত হয়ে আশেপাশে গাড়ির জন্য তাকাতে লাগলাম, কোনো গাড়ি আসছে না। এখন আমি কি করব? হাসপাতাল এখান থেকে অনেক দূরে। পেছনে তাকিয়ে ফাইনাদের বাসটার থেকে আবার চোখ বোলালাম। তখনই দেখতে পেলাম ছাদে ফাইনার বাবা মা দাঁড়িয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে। আমি তখন জানি তারা ফাইনার বাবা মা না, তারা অন্য জগতের বাসিন্দা। ফাইনারি অবস্থা তারাই করেছেন। আমি চিৎকার করে বললাম, আপনারা যে হন না কেন, আমি আপনাদের ছাড়বো না। এই বলে মিডল ফিঙ্গার উঠিয়ে তাদের দিকে ইশারা করে আই ফাক ইউ বলে আবার সামনে তাকালাম। মন চাচ্ছে এখনই তাদের সাথে বোঝাপড়া করি। ফাইনার সাথে এটা কেন করলো তারা? ফাইনার মুখের দিকে তাকালাম। এই প্রথম খুব ভালো করে ওর মুখটা দেখলাম। চাঁদের আলোতে একদম অপসরার মতো লাগছে মেয়েটাকে। ফাইনার মতো মেয়েকে ভালোবাসায় যায়, আর কখনো অবহেলা করবো না। এত করে বললাম আমার পিছু ছেড়ে দিতে। কে শুনে কার কথা? এখন কি বিপদ ডেকে আনলো? ওর কিছু হয়ে গেলে সত্যি অনেক কষ্ট পাবো আমি। হয়তো কেউ আমি ভালোবেসে ফেলেছি। হঠাৎ প্রচণ্ড গতির একটা কালো গাড়ি আমার সামনে এসে কষে ব্রেক করলো। গাড়িটা অনেক দামি সেটা বুঝে যাচ্ছে। আমি আর কিছু বলার আগে গ্লাস নিচে করে গাড়ির ভেতর থেকে মাথা বের করে অনেক সুন্দর একটা ছেলে বলল, তাড়াতাড়ি তাকে নিয়ে গাড়িতে উঠে বসুরিয়ে, ওর প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে মাথা থেকে, ও মারা যাবে। আমি বললাম, আপনি কি ভাই? আমার নাম জানেন কিভাবে? গাড়ির ওপাশের দরজা করে একটা মেয়ে বেরিয়ে এসে বলল, এখন কথা বলার সময় নেই, মেয়েটাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। এই বলে ফাইনাকে আমার কাছ থেকে নিয়ে এসে নিজেই গাড়িতে উঠে বসলো। ফাইনার মাথা নিচের কাঁধে রেখে ক্ষতের স্থানটা একটা কাপড় দিয়ে চেপে ধরলো। আমি গিয়ে ছেলেটার পাশে সিটে বসলাম সামনে। সে আমার দিকে একবার তাকিয়ে মুচকে সে গাড়ি স্টার্ট করে আবার প্রচণ্ড গতিতে ছুটল। আমি আর চোখে তাকে দেখলাম ছেলেটার দিকে। এত সুন্দর মানুষ আমি জীবনে দেখিনি। এ হয়তো কোনো মুঘল আমলের রাজকুমার। ছেলেটা একটু হেসে বলল, আমি মুঘল আমলের কোনো রাজকুমার না ভাই, আমাকে নিয়ে বেশি কৌতূহল দেখিও না। আমি শকড হয়ে গেলাম। সে আমার মনের কথা শুনতে পাচ্ছে। তার মানে সে মানুষ না, তাহলে মেয়েটাও কি অন্য কিছু? আমি পেছনে তাকে দেখলাম সে ফাইনার মাথা চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। আমি আস্তে করে বললাম, ভাই কে আপনি? সত্য করে বলেন তো। ছেলেটা হাসি দিয়ে আমার কথা জবাব না দিয়ে উল্টো জিজ্ঞাসা করলো, তা জিয়াদ, আজকে কয়জনকে মাথা ছাড়া দেখলে? আমি যেন আরো অবাক হয়ে গেলাম। তার মানে সে আমার গোপনীয়তা সম্পর্কে জানে। সে কোনো সাধারণ কেউ নয়। আমি আর কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আমাকে কিছু বলতে না দেখে সে বলল, ভয় পেও না, আমাকে বন্ধু ভাবতে পারো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি কিছু বললাম না, শুধু মুখে একটা শুকনো হাসি দিলাম।
কিছুক্ষণের মাঝে আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। তাড়াতাড়ি ফাইনাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। আমি এবং তারা দুজনেই বাইরে অপেক্ষা করতে লাগলাম। ডাক্তার এসে বললো, এটা তো অ্যাক্সিডেন্ট কেস মনে হচ্ছে, পুলিশকে জানাতে হবে আমাদের, না হলে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না। আমি দাঁত চেপের আগের গলা বললাম, ওর ভাবা পুলিশ কমিশনার জাহাঙ্গীর সাহেব, যদি আপনাদের বিনা চিকিৎসা কারণের কিছু হয়ে যায় তাহলে আপনাকে যে ঋণে ডাক্তারগিরি পিছন দিয়ে বের করবে। এটা শুনে ডাক্তার খুব ভাবে বলল, আমি এখনই দেখছি স্যার, আমি ট্রিটমেন্ট করছি, ডাক্তার রাগ করবেন, আপনি শান্ত হন। এই বলে তাড়াহুড়া করে ডাক্তার চলে গেল। আমি এবার এসে তাদের দুজনের সাথে বসলাম। ছেলেটা আমার কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, ফাইনাল কিচ্ছু হবে না। আমি অনুভব করলাম তার হাত অনেক ঠান্ডা। হাসপাতালে আরো অনেক মানুষ ছিল, রোগীর সাথে আসা আত্মীয় স্বজনরা বসে বসে জমছে। আমি কিছু বলবো এমন সময় মেয়েটা বললো, যে তুমি তো মানুষের মৃত্যুর আগে দেখতে পাও সে মারা যাবে, তাহলে বলো তো এখানে এত মানুষের মাঝে কেউ আজকে মারা যাবে কিনা? আমি সেদিকে তাকিয়ে সবার দিকে চোখ বোলালাম। একই, কারুর ঘাড়ে মাথা নেই সেখানে, এত মানুষ একসাথে মারা যাবে কিভাবে? আমি দাঁড়িয়ে গেলাম এক ঝটকায়। আমার চোখে মুখে ভয়ানক আশঙ্কা দেখে মেয়েটা বলল, কেরোচিয়ান, কেউ কি মারা যাবে এখানে? আমি আমতামতা করে বললাম, এখানে সবাই মারা যাবে, শুধু আপনি আর ভাইয়া ছাড়া। কিন্তু কিভাবে? ছেলেটা বলে উঠলো, তার মানে হাসপাতালের কোনো কারণে ধসে পড়বে কিছুক্ষণের মাঝে, আমাদের এই জায়গা ত্যাগ করতে হবে ইমিডিয়েটলি। এটা শুনে আমি দৌড়ে গেলাম ইমার্জেন্সির দিকে। গিয়ে দেখলাম সেখানে থাকা ডাক্তার নার্সদের কারুর ঘাড়ে মাথা নেই। ফাইনার মাথা আতা ব্যান্ডেজ করা হয়েছে মাত্র। ফাইনার ঘাড়ে মাথা আছে, তার মানে সে বেঁচে থাকবে। আমি আবার দৌড়ে গেলাম তাদের কাছে। আপনারা কিভাবে জানেন যে হাসপাতাল ধসে পড়বে? আমি এত মানুষের মৃত্যু একসাথে আর কখনো উপলব্ধি করিনি। তার চেয়ে বাজে ব্যাপার, আমি চাইলে তাদেরকে বাঁচাতে পারবো না। আসলে আপনারা কারা, সত্যি করে বলেন। ছেলেটা এবার আমার মুখের দিকে এক হাসি দিয়ে বলল, আমি গালিব, আরও হচ্ছে আফরিন। শুনলাম তুমি নাকি আমাদেরকে খুঁজছো, তা আমরা নিজেই চলে এলাম। এটা শুনে আমি মুখে হাত দিয়ে পিছিয়ে গেলাম। এটা আমি কি শুনছি? যাদেরকে আমি খুঁজছি তারা নিজেরা আমাকে খুঁজে নিয়েছে। খুশি হবো না কি অবাক হবো ভেবে পাচ্ছি না। আমি তুতলানো কণ্ঠে বললাম, বাবা আপনারা সত্যি আমার সামনে নাকি আমি স্বপ্ন দেখছি? গালিব ভাই আমার মাথায় টোকাতে বলল, এটা বাস্তবের চেয়ে বাস্তব বেশি। এখন তাড়াতাড়ি ফাইনাকে নিয়ে এসো, আমাদের বেরোতে হবে এখান থেকে, যে কোনো সময় এটা দোষে পড়তে পারে। আমি তো তোমার ঘরেও মাথা দেখতে পাচ্ছি না এখন। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি মাথায় হাত দিলাম। আফরিন আপু হাসিতে বলল, সে মজা করছে পাগল, ভয় পেও না, যাও ফাইনাকে নিয়ে আসো। আপনি পারেন ও গালিব ভাইয়া। আমি ধরে চলে গেলাম ইমার্জেন্সিতে ফাইনাকে নিয়ে আসতে। গিয়ে দেখলাম মাথাবিহীন ডাক্তার ফাইনার ব্যান্ডেজ কমপ্লিট করে চেয়ারে বসে প্রেসক্রিপশন লিখছে। ততক্ষণে ফাইনার জ্ঞান ফিরে এসেছে। আমাকে দেখে ফাইনা বলল, জিয়াদ ভাইয়া আপনি কোথায় ছিলেন? দেখেন না ডাক্তার বলছে আমাকে নাকি 2টা সুই দিবে। আমার অনেক ভয় লাগে সুই খেতে। আমার বদলে আপনি খেয়ে নিন না প্লিজ প্লিজ। আমি বললাম, সুই খেতে হবে না কারোর, আমাদের এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে ফাইনা। ডাক্তার সাহেব আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের তার আছে, যেতে হবে, বাকিটা আমি সামনে নেব। ডাক্তার ফ্রেগে বলল, এখন পুরোপুরি ফিট না, ওকে হাসপাতালে রেস্ট করতে দিন কিছুক্ষণ, আর বাকিটা আপনি সামনে নেবেন। মানে ডাক্তারকে আমি না আপনি? আমি বললাম, ধরুন মশাই রাখেন আপনার ফিট আনফিট, এখান থেকে না গেলে চিরতর আনফিট হয়ে যেতে হবে এখন আপনাদের সাথে। আর আমি একজন ছোটখাটো ডাক্তার, উম্মা দিয়ে গার্লফ্রেন্ডের জ্বর, পেটে ব্যথা, মাথা ব্যথা, বুক ব্যথা, এমনকি ডায়রিয়া পর্যন্ত ভালো করে দিতে পারি। এরপর ফাইনাকে চোখের ইশারায় বললাম, এখানে থাকলে আমরা মারা যাবো, যেহেতু ফাইনা জানে আমি মৃত্যুর আগাম বার্তা পাই। ফাইনা বেড থেকে নিজে নিজে নেমে বললাম, আমি সম্পূর্ণ ফিট ডাক্তার সাহেব। এই বলে আমার হাত ধরে বেরিয়ে পড়লো এমার্জেন্সি থেকে। সেখানে থাকা ডাক্তার নার্স সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল শুধু। মানুষগুলোর জন্য অনেক মায়া লাগছে, একটু পরে তাদের মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে, অথচ তারা জানেই না। আমি জেনেও তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো না, কারণ এদের ভাগ্য যে সত্তা লিখেছে সে আমারও সত্তা, তাই আমি তার বিরুদ্ধে যেতে পারি না। এই জন্যই কোনো এক মহাপুরুষ বলেছিল, ভবিষ্যৎ বলতে আমি শুধু মৃত্যুকে মানি, কারণ এটা নিশ্চিত। ফাইনাকে নিয়ে দৌড়ে চলে গেলাম গালিব ভাইদের কাছে। আমাদের আসতে দেখে অপেক্ষা না করে তারাও আমাদের সাথে দৌড়ে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। হাসপাতালের মেইন গেটে আসার পর হালকা কাঁপুনিতে উঠল সবকিছু। মনে হচ্ছে যেন ভূমিকম্প হতে চলেছে। কাঁপুনির গতি তীব্র হচ্ছে ধীরে ধীরে। আমরা বুঝতে পারলাম এখনই এই হাসপাতাল ধসে পড়বে। আরো জোরে দৌড়ে হাসপাতাল থেকে নির্দিষ্ট দূরত্বে চলে এলাম আমরা 4 জন। একটু পরেই বিকট শব্দ করে হাসপাতালটা পুরোপুরি ধসে পড়ল, আর সেখানে থাকা সকল মানুষ এক নিমেষে মারা গেল। ফাইনা বলল, বড় বাচ্চা বেঁচে গেলাম। জিয়াদ ভাইয়া, তোমরা যদি এই ক্ষমতাটা না থাকতো তাহলে আজকে আমরা ধ্বংসস্তূপে নিচে থাকতাম।
কিন্তু এই ভাই আর অপরটা কি? তাতে তো চিনলাম না। আমি বললাম, আমার ক্ষমতার জন্য বেঁচে গিয়েছি, এটা ভুল কথা। সত্যি হলো, এখানে তোমার মৃত্যু লেখা ছিল না, তাই মরণি। আর আমি তোমাকে বলেছিলাম না আমি কাউকে খুঁজছি, এরাই হলো তারা। গালিব আর আফরিন আপু। তারা সময় মতো না আসলে তোমাকে বাঁচানো যেত না। ফাইন একটু ভয় পেয়ে আমার হাত চেপে ধরে বলল, তার মানে উনি কি সেই জিন রাজকুমার? আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। গালিব বলল, ভয় পেও না, আমি খুবই গাধা টাইপের একজন জিন। এই যে ওনাকে দেখছো, সে আমার বাবার বৌমা আফরিন। সে তোমাদের মতো একজন মানুষ। আমাদের মিল অসম্ভব জেনেও তাকে গাধার মতো ভালোবেসেছি। না তাকে কখনো আপন করে পাবো, আর না কখনো তাকে ছুঁয়ে দেখতে পারবো। আমার তো সারা জীবন বাপ্পারা ছুঁয়ে কাটিয়ে দিতে হবে। আফরিন এসে বলল, ফালতু কথা বলবেন না তো। আমি কি আপনাকে জোর করেছিলাম নাকি আমাকে ভালোবাসার জন্য? আপনি নিজে নিজের পায়ে কোড়াল মেরেছেন। আপনাদের জগতে এত এত সুন্দরী পরে থাকতে আমার পেছনে কেন পড়েছেন? গালিব ভাই বলল, সেটা আমার কি দোষ? তোমার পেছনে আমার খুব ভালো লাগে তাই পড়েছি। এই বলে জিব্বায় কামড় দিয়ে আমার আর ফাইনের দিকে তাকিয়ে, উপস, গলতি সে মিস্টেক হো গয়া। আফরিন ডেকে বলল, এই পিচ্ছি পরপানের সামনে এসব কি বলছেন আপনি? বাসায় গিয়ে নেই আজকে আপনাকে। আপনাকে উল্টো করে ঝুলে পেটাবো আমি। বুদ্ধি শুদ্ধ একদম গেছে। গালিপা বলল, সরি সরি, মুখ ফুসকে বেড়ে গেছে ওটা। আর যদি উল্টো করে পেটাতে চাও তাহলে আগে সিগন্যাল দিও, আমি প্যান্ট পরে নেব। লুঙ্গি পরা থাকলে আবার সমস্যা হয়ে যাবে, পিছুতে ব্যাপার। আফরিন আরো রেগে বলল, একদম চুপ, এখন কাছে কথা আসি। জিয়াদার আমি একই রহস্য আটকে আছি। এখন আমাদেরকে বলো, তুমি স্বপ্নে সেদিন কি দেখেছিলে হাবিত্রা সম্পর্কে? আমি বললাম, সেদিন স্বপ্নে দেখছিলাম হাবিত্রাকে ডেভিল নামের একটা 2 সিংহওয়ালা শয়তান জবাবদিহিতা করছে। তার জন্যই নাকি আপনাকে তারা স্বীকার করতে পারিনি। হাবিত্রাই নাকি তাদের পরিকল্পনায় কাবাব মেয়ে হাড্ডি হয়েছিল। আফরিন আপু এটা শুনে গালিফার দিকে তাকালো। গালিফা বলল, তার মানে কফিনটা সেদিন হাবিত্রা রেখে যায়নি, বরং তারা রেখে গিয়েছে যারা তোমাকে চায়। তারা অন্য কিছু। হাবিত্রা যেহেতু তাদের কাছে অসহায়, তাহলে তারা নিশ্চয় অনেক শক্তিশালী। কিন্তু তারা তোমার কাছে কি চায়? আমি বললাম, আফরিন আপুর কাছে তারা কি চায় সেটা যেমন অজানা, আমার কাছেও তারা কি চায় সেটা অজানা। আজ 19 বছর ধরে ব্ল্যাক ফ্রাইডেতে বাবার কবরে পানি দিয়ে যাচ্ছি। কি জন্য এটা করছি তাও জানি না। সামনের মাসের 13 তারিখে ও শুক্রবার। মা বলেছে সেদিন কিছু হতে চলেছে। তার আগে আমাদের এসব রহস্য ভেদ করতে হবে। গাড়ি ব্যাপারে তাহলে এখন আমাদের একটা জায়গায় যেতে হবে। সেখানে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে। আমি আমার বাবাকেও খবর পাঠিয়ে দিয়েছি, সেও সেখানে থাকবে। ততক্ষণ সেখানে অনেক পুলিশ, অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের কর্মী এসে হাজির হয়েছে। আমরা সেখান থেকে চলে যাবো এমন সময় হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে একটা বৃদ্ধ মহিলাকে লাঠি ভর করে এগিয়ে আসতে দেখলাম। গালিপা বলে, দেখো, শয়তান এখানে এসে হাজির। এটা হাবিত্রা। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, এটাই সেই বৃদ্ধা যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। কিন্তু সে এখানে কি করছে? সে লাঠি ভর দিয়ে কাঁপতে কাঁপতে এসে বলল, আজকে তো বেঁচে গেলি, কিন্তু খুব তাড়াতাড়ি তোরা সবাই মরবি। গারিব, তুমি আমাদের জাতি, আমাদের রাজকুমার, তাই তারা চায় তুমি এসব থেকে দূরে থাকো। ওদের সাথে থাকলে তোমাকেও মেরে ফেলবে তারা। তারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই তুমি এখান থেকে চলে যাও। গালিব ভাই একটু ভেবে বলল, আচ্ছা আসলে না হয় চলে যাব, কিন্তু তারা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? হাবিত্রা হাসতে হাসতে বলল, হ্যাঁ, তো তাড়াতাড়ি যাতে পরিচয় জানতে চাচ্ছ, সময় হলে ঠিক জানতে পারবে। এখন আমাকে তারা যার জন্য পাঠিয়েছে সেটাই বলতে এলাম। রাজকুমার গালিবকে তারা মারতে চায় না, কিন্তু আফরিন আর জিয়াদের বেঁচে থাকার কোনো চান্স নেই। আফরিন বলল, আমরা তো ভেবেছিলাম আপনি এই সব কিছুরই মূল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আপনারা ভাবাচ্ছি। তাহলে আর কি করার, গাড়ি আপনি চলে যান এখান থেকে, আমরা সামনে নিব, তাই না জিয়াদ? হ্যাঁ অবশ্যই। যারা সবসময় মৃত্যুর সাথে নিয়ে ঘুরে বেড়ায় তাদের আবার মৃত্যুর বাই কিসের? আমরা দেখিনি বোঝা হয়। হাবিত্রা আবার অট্টহাসিতে মেতে উঠল। এই দেখে ফাইনাল চিৎকার করে বলল, ওই ব্যাটারি ফোলা বাটন ফোন, এভাবে হাসলে যে কোনো সময় ব্লাস্ট হয়ে যাবেন তো। আপনি জিন হয়ে বাংলাতে আসছেন কেন? আপনি আসবেন আপনাদের নিজস্ব ভাষায়। এটা শুনে আমরা সবাই ফাইনাল দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। এই মেয়ের এত সাহস কবে হলো? হাবিত্রা হাসি বন্ধ করে তার কপালে হাত দিল এবং সেই তৃতীয় চোখের রূপ ধারণ করে এবার ভয়ঙ্কর বেলায় পড়ল। আমার সতর্ক করার কথা ছিল গালিবকে, আমি সেটা করেছি, বাকিটা তোদের ব্যাপার। এই বলে হাবিত্রা আবার সেই ধ্বংসস্তূপের দিকে চলে গেল এবং উধাও হয়ে গেল। আফরিন বলল, গালিব ভাই, আপনি কি তাহলে চলে যাচ্ছেন? গালিব ভাই বলল, হ্যাঁ, আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তো আর তোমাদের সাহায্য করা যাবে না। আমি 300 করা জিনদের পরবর্তী রাজা, তাই আমার বেঁচে থাকতে হবে। এটা শুনে আমাদের সবার মন খারাপ হয়ে গেল, বিশেষ করে আফরিন আপুর চেহারাটা কালো হয়ে গেল।
মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে তার চোখ থেকে। গালিব ভাই বলল, তাহলে চলো তোমাদের শেষবারের মতো বাসায় পৌঁছে দিই, কালকে থেকে তোমরা নিজেরা যা করার করবে। সবাই গাড়িতে উঠে বসলাম। এখন রাত 3টা বাজে। কারো মুখে কোনো কথা নেই। আফরিন আপু বাইরে থেকে তাকিয়ে আছে এক মনে। কারো কোনো খেয়াল নেই গালিব ভাই আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। হঠাৎ গাড়ি কষে ব্রেক করলো। আমাদের সবার সম্মতি ফিরে এলো। এটা কোথায় এসেছি? চারদিকে শুধু জঙ্গল আর গাছপালা। আমি একটু ভালো করে খেয়াল করে দেখলাম, আরে এটা তো সেই জায়গা যেখানে সেই মহিলা তার বোবা বাচ্চা নিয়ে থাকে। গালিব ভাই গাড়ি থেকে নেমে সবাইকে নামতে বলল। আফরিন আপু তখনও বুঝতে পারিনি আমরা কোথায় এসেছি। গালিব ভাই আফরিন আপুর সামনে গিয়ে তার মাথায় টোকাতে বলল, হুশে আসো। আফরিন আপু এবার চারিদিকে তাকালো আর দেখলো এটা সেই জায়গা যেখানে সে আগেও এসেছিল সেই বাচ্চাকে অনুসরণ করে। গালিব ভাই দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। সে বলল, মাঝপথে ছেড়ে যাওয়ার জন্য কি তোমাকে ভালোবেসেছি? আমার মুখের কথা বিশ্বাস করে নিয়ে নিজের সুন্দর মুখটাকে বাতাস লিখা বেলুনের মতো করে রাখছো? আমি তো সবসময় চেয়েছি আমার ছায়ার পাশে আরেকটা ছায়া হোক, যার প্রতি আমার এক আকাশ পরিমাণ মায়া হোক। আমি পেছন থেকে কাশিতে বললাম, কিন্তু ভাইয়া আমি তো শুনেছি জিনদের নাকি ছায়া হয় না। গালিব ভাই বলল, ধুর মিয়া, তুমি আমার রোমান্টিক মোটে 12টা বাজিয়ে দিলে। এটা তো একটা ডায়লগ ছিল। এখনই শাহরুখ খানের মতো হাত মেলাতে যাচ্ছিলাম, কিন্তু তুমি মাঝখানে সব ভেঙে দিলে। আমরা সবাই হেসে দিলাম গালিব ভাইয়ের কথা শুনে। আফরিন আপু বলল, হয়েছে আমার রোমান্টিক রাজকুমার, এখন বলেন আমরা আবার এখানে কেন আসলাম? গালিব ভাই একটু পেছনে সরে গিয়ে তার 2 চোখ বন্ধ করে দিল। সাথে সাথে তার কপালে 3য় চোখ বেশি উঠল। এরপর মুখ ওপরে তুলে নেকড়ের মতো কয়েকটা ডাক দিল। আশেপাশে বাতাস বইতে শুরু করলো। মনে হচ্ছে যেন কালবৈশাখী ঝড় শুরু হয়ে গিয়েছে। গাছপালা সব দুমড়ে মুচড়ে পড়ে যাচ্ছে মনে হলো। হঠাৎ আশেপাশ থেকে অনেক পরিমাণে সাদা রঙের আলোর ন্যায় অবয়ব বেরিয়ে আসতে লাগলো। সবাই এসে গোলাকার হয়ে দাঁড়িয়ে পড়ল। ফাইনা তাড়াতাড়ি গিয়ে জিয়াদের হাত শক্ত করে ধরে রাখলো ভয়ে। আফরিন বলল, গালিব ভাইয়া আপনি কি করছেন? এরা কারা? তখন সেখানে আবির্ভাব হলো 3 চোখওয়ালা জিনদের রাজা তাবরিজ, মানে গালিব ভাইয়ের বাবা। উনি গিয়ে সে অবয়বগুলোর মাঝখানে বসে পড়ল আসন করে। তারপর চোখের ইশারায় আমাদের তার সামনে গিয়ে বসতে বলল। আমরা ভয় ভয় গিয়ে তার সামনে বসলাম। গালিব এসে তার বাবার হাতে চুমো খেয়ে বলল, ধন্যবাদ রাজা আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। উনি গালিব ভাইয়ের মাথায় হাত রেখে একটা হাসি দিল এবং আমাদের সাথে বসতে বলল। গালিব ভাই এসে আমাদের পাশে বসলো। হঠাৎ করে ঘর থেকে সেই মহিলা তার বোবা বাচ্চাকে নিয়ে বের হয়ে রাজার সামনে এসে হাঁটু গেড়ে বসে সম্মান জানিয়ে সেও আমাদের পাশে এসে বসলো। গালিব ভাইয়া বলল, মামান্য রাজা, আমরা জানতাম হাবিত্র এসব কিছুর মূল, তাই আমরা শুধু হাবিত্রকে দিয়ে ফোকাস করেছি এতদিন। কিন্তু আজ আমরা জানতে পারলাম হাবিত্রা না বুঝে আফরিনের পেছনে পড়েছিল। এর পেছনে অন্য কেউ আছে যে নাকি আমাদের চেয়ে অনেক শক্তিশালী। আপনার কাছে আমাদের জন্য কোনো উপদেশ আছে কি না? রাজা তাবরিজ গম্ভীর গলায় বলল, তারা শয়তানের উপাসক। তাদের সর্দারের নাম লুসিফার। তারা চায় আফরিন এবং জিয়াদকে মেরে শয়তানি শক্তি দ্বারা আবার পুনর্জন্ম করাতে। লুসিফার যদি তাদের সর্দার হয়ে থাকে তাহলে আমি তাকে খুব ভালো করে চিনি মহামান্য রাজা। সে সত্যি অনেক ভয়ঙ্কর এবং শক্তিশালী। তার মেয়ে হিমালয়ার সাথে আমার পরিচয় আছে। হিমালয় তো অনেক ভালো একটা মেয়ে। তাহলে বাবা কেন এসব করবে? সেসব বাদ। এখন প্রশ্ন হচ্ছে যে আফরিনের রিয়াদকে মেরে পুনর্জন্ম করাতে চায়, মানে বুঝলাম না সেটা করে তার লাভ কি? রাজা তাবরিজ বলল, তাহলে শুনো ছেলে, লুসিফার আর 5টা জিনের মতো খুবই সাধারণ একজন জিন ছিল। ছোটবেলা থেকে সে রাজা হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু রাজা শুধু তারাই হতে পারে যারা রাজবংশের রক্ত বহন করে। যেহেতু সে খুবই সাধারণ বংশ থেকে এসেছে, তাই বৈধ পথে সে কোনোদিন রাজা হতে পারবে না, এটা সেও জানত। তাই যত দিন যাচ্ছিল সে নিজেকে শক্তিশালী আর বুদ্ধিমান করে গড়ে তুলতে লাগলো। তারপর সে একটা পরিকল্পনা করলো, রাজা তাকে হতেই হবে। সে আলাদা একটা রাজ্য গঠন করলো তার কিছু অনুসারীকে সাথে নিয়ে। প্রথমে এটা সবার কাছ থেকে গোপন রেখেছিল তারা। যদি তখনকার রাজা এই সম্পর্কে জানতে পারত তাহলে তাকে মেরে ফেলত। গোপনে সে তার রাজ্য সীমানা বাড়াতে লাগলো। দরিদ্র আর হতাশাগ্রস্ত জিনদের সে ধাক্কায় ফেলে তার অনুসারী বানিয়ে নিজেও শক্তিও বৃদ্ধি করেছিল। ধীরে ধীরে সবার চোখের আড়ালে সে একজন শক্তিশালী রাজা হয়ে উঠল। তখন তার অনুসারীর সংখ্যা অনেক, এমনকি তখনকার রাজার সৈন্যর চেয়ে তার সৈন্য সংখ্যা বেশি ছিল। তারপর একদিন সুযোগ বুঝে রাজার প্রাসাদে আক্রমণ করে রাজাকে মেরে এসে সবার মাঝে একজন রাজা এসে বার্তা প্রকাশ করল।
ভয় সব জিনেরা তার আনুগত্য মেনে নিল। যারা তাকে মানতে চায়নি তাদেরকে সে নির্মমভাবে হত্যা করেছে। এই যে মহিলা এবং তার বোবা বাচ্চাকে দেখছো, তারা সেখান থেকে কোনোভাবে পালিয়ে এসেছে। তবে তার স্বামীকে মেরে ফেলা হয়েছে এবং এই ফুটফুটে বাচ্চার জিহ্বা কেটে ফেলা হয়েছে। এমন আরো অনেক সাধারণ জিনের ওপর সে অত্যাচার নিপীড়ন করে যাচ্ছে দিনের পর দিন। আমরা সেই মহিলার দিকে তাকালাম। সে তার বাচ্চাকে জড়িয়ে ধরে আছে, তার চোখ থেকে অঝরে পানি ঝরছে। স্বামীকে হারানোর কষ্টটা আবার তার মাঝে জেগে উঠেছে। এইটুকু ফুটফুটে একটা বাচ্চার জিহ্বা কেটে ফেলেছে। কতটা জালিম বলে সেগুলো করতে পারে। রাজা তাবরিজ বলল, সেই ক্ষমতার শক্তি কোনোদিনও হারাতে চায় না। যেহেতু মানুষ এবং জিন মননশীল, তাই সে এমন কিছু করার চেষ্টা করছে যাতে সে অমর হয়ে যায়। আর এই জন্য সে আফরিন এবং জিয়াদকে মেরে পুনর্জন্ম করিয়ে তাদের শরীরের সকল রক্ত চুষে খেয়ে নেবে। এতে করে সে অমরত্ব লাভ করবে। এই পর্যন্ত বলে রাজা তাবরিজ থামলেন এবং চোখ বন্ধ করে কিছু চিন্তা করতে লাগলেন। আমরা সবাই অবাক দৃষ্টিতে তার কথাগুলো শুনছিলাম। গালিফা বলল, লুসিফার তাহলে অমরত্ব লাভ করার জন্য এগুলো করছে। তার উদ্দেশ্য তো পরিষ্কার হলো, কিন্তু আফরিন আর জিয়াদি কেন, অন্য কেউ কেন না? রাজা তাবরিজ বলল, সে প্রশ্নের উত্তর তোমাদেরই খুঁজে বের করতে হবে। আমি এর চেয়ে বেশি কিছু জানি না। এরপর রাজা তাবরিজ উঠে দাঁড়ালো, সাথে সেখানে থাকা সকল সাদা অবয়ব উঠে উঠে দাঁড়িয়ে গেল। আমরা সবাই দাঁড়ালাম। রাজা তাবরিজ এসে এগিয়ে সে গালিব ভাইয়ার কাঁধে হাত রেখে বলল, বাকিটা তুমি সামলে গিয়েও, ওদেরকে একা ছেড়ে দিও না। তোমার দাদার আদেশ ছিল ওদেরকে রক্ষা করতে হবে লুসিফারের হাত থেকে। একটা কথা মনে রাখবে ছেড়ে, লুসিফারকে শক্তিতে কখনো হারাতে পারবে না, তাকে হারাতে হবে বুদ্ধি দিয়ে। তাই শক্তির চেয়ে বুদ্ধির দিকে বেশি খেয়াল রাখবে। এরপর সাদা অবগুলো রাজা তাবরিজকে ঘিরে তোলে এবং তাকে চোখের পালকে অদৃশ্য হয়ে গেল সবাই। আমরা ঠায় দাঁড়িয়ে রইলাম। গালিফা বলল, রাজার কাছে যে তথ্য ছিল সেটা সে আমাদেরকে জানিয়েছে। এখন বাকিটা আমাদের দেখতে হবে। এখন যেতে হবে আফরিনদের বাসায়, যেখানে সেই কফিনটা এখনো রাখা আছে। সে কফিনটা যেহেতু লুসিফারে রেখে যাওয়া, তাই সেখানেই কোনো না কোনো ক্লু পাবো আমরা। জিয়াদ ফাইনার হাত ধরে বলল, তুমি এখান থেকে সোজা বাসায় চলে যাবে। তোমার বাবা মা তোমাকে না দেখলে চিন্তা করবে, আর আমি চাই না এসবের মাঝে জড়িয়ে তোমার কোনো ক্ষতি হোক। ফাইনা বলল, না না, বাসে যাব না, আমি আপনাদের সাথে থাকতে চাই। প্লিজ আফরিন আপু, তুমি কিছু বলো না, আমি থাকতে চাই তোমাদের সাথে। আর আমার অনেক সাহস আছে, আমি তোমাদের সাহায্য করতে পারবো। আফরিন আপু বলল, ঠিক আছে, তুমি আমাদের সাথে থাকবে। এতদূর যেহেতু এসে গেছো, এখন থেকেই ফিরে যাওয়া ঠিক হবে না। জিয়াদ বলল, না না আপু, ওর বাবা জানলে আমাদের সবাইকে গুলি করে মারবে। গালিফা বলল, কিছুই হবে না, ফাইনা আমার সাথে আসবে, বরং একা থাকলে ওর ক্ষতি হবে। এখন ইতিমধ্যে একবার আক্রমণ হয়েছে ওর উপরে, আবার সুযোগ পেলে তারা ফাইনাকে মেরে ফেলবে। তারপর জিয়াদ মেনে নিল। সেই মা এবং বোবা বাচ্চা তখনও সেখানে দাঁড়িয়ে ছিল। গালিব ভাই তাদের সামনে গিয়ে বলল, আপনার স্বামীর জন্য আমরা সবাই শোকাহত। চিন্তা করবেন না, আমরা লুসিফারের কাছ থেকে তার শক্তি এবং ক্ষমতা দুটোই কেড়ে নেব। মহিলা বলল, আমার নাম কান্তা, আমি আমার ছেলেকে নিয়ে তোমাদের সাথে থাকতেই চাই। লুসিফার আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, তোমরা তার সাথে লড়াই করতে যাচ্ছ, আমি কিভাবে এখানে একা বসে থাকবো? আমি আমার সব শক্তিতে তোমাদের সাহায্য করব। গালিব বলল, ঠিক আছে কান্তা বাবু, তাহলে ঠিক সময় চলে আসবেন, আমরা আপনার অপেক্ষায় থাকবো। তারপর আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। এখন উদ্দেশ্য আফরিনদের বাসা। গালিব এক মনে গাড়ি চালাচ্ছে। আফরিন আপু বলল, লুসিফারের মেয়ে হিমালয়ার সাথে আপনার কিভাবে পরিচয়? তার সাথে আপনার কি সম্পর্ক, সব বলেন আমাকে। গালিব বলল, এই জন্যই তোমাদেরকে মেয়ে মানুষ বলে। এত তো কথার মাঝে এখনো সেই কথাটা মাথায় রেখেছো যে হিমালয়কে আমি কিভাবে চিনি? আফরিন আপু বলল, চুপ, বেশি কথা, যা জিজ্ঞাসা করছি তা বলেন। হিমালয়ের সাথে আপনার সম্পর্ক কি? আচ্ছা, সে কি দেখতে অনেক সুন্দরী, মানে আমার চেয়ে বেশি? প্লিজ বলেন না। গালিব হাসতে হাসতে বলল, হ্যাঁ অনেক সুন্দরী। ও রূপের আলোতে মরুভূমিতে হারিয়ে যাওয়া সেই ছোট্ট সুইটা খুঁজে পাওয়া যাবে। ওর সাথে আমার গভীর সম্পর্ক আছে। ভাবছি লুসিফারের সাথে লড়াই না করে তাকে শ্বশুর হওয়ার প্রস্তাব দেব। এই বলে গালিব আফরিন আপুর দিকে তাকালো। দেখলো আফরিন আপু তেলে বেগুনে জ্বলে উঠছে। তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে সাপের মতো ফুসফুস করছে। গালিব পেছনে আমাদের দিকে তাকিয়ে বলল, ডিপ জলের ছোট খালা রেখে গিয়েছে জিয়াদ, সাবধানে থেকো। এটা বলার সাথে সাথে আফরিন আপু গালিব ভাইকে কিল ঘুষে মারতে মারতে বলল, কুত্তা বিলাই প্যাঁচা হনুমান মান্দর ডিমের বাচ্চা মুরগির বাচ্চা হাসে পাখনা, তোকে আজকে আমি শেষ করে ফেলবো। আমি ডিপজলের ছোট খালার ওই শয়তানের বোনের রূপ একদম বেয়ে বরে।
গাড়ি থামা, আমি তোর সাথে যাবো না, আমি নেমে যাব। আমরা সবাই হেসে দিলাম। গাড়ি পেয়ে আস্তে আস্তে বলল, আমি যখন মুভি বানাবো তখন তোমাকে দাজ্জাল শাশুড়ি ক্যারেক্টারটা দেবো, সেই মানাবে। আফরিন পার উড়ে গেল। এবার গালি পেয়ে হাত বাড়িয়ে আফরিন আপুর গাল রেখে বলল, তোমার সৌন্দর্যের সাথে কারো তুলনা হয় না পাগলি। হিমালয়া শুধুমাত্র আমার একজন ভালো বন্ধু ছিল, কিন্তু হঠাৎ করে সে হারিয়ে যায়, আর কখনো তাকে দেখিনি। কিন্তু ওর বাবা লুসিফার যে এমন কিছু করবে সেটা ভাবতে পারিনি। আমিও জানতাম ওরা খুব সাধারণ জিন, তাই ওকে নিয়ে বেশি চিন্তা করো না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।